নমস্কার, আমি মেঘ আর তোমরা শুনছো সারপ্রাইজিং টেলস। সারপ্রাইজিং টেলসের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল। পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না যেন। আজকের গল্পটি শুধুমাত্র প্রাপ্তমনস্ক এবং প্রাপ্তবয়স্কদের জন্য। আজকের গল্পে কিছু নৃশংস ঘটনার বিবরণ রয়েছে। সেই সমস্ত যদি আপনাকে বিচলিত করে তাহলে গল্পটি শোনা থেকে বিরত থাকবেন। আজকের গল্পটি লেখকের সম্পূর্ণ মস্তিষ্ক প্রসূত এবং এর সঙ্গে বাস্তব কোনো ঘটনার মিল নেই। শুরু হচ্ছে আজকের গল্প। লেখক বৈশম্পায়ন দাশের কলমে সাঁচিওয়াদি। অক্টোবরের ঘন কালো রাত। গোটা গ্রাম জুড়ে নেমে এসেছে শ্মশানের নিস্তব্ধতা। অমাবস্যার গাঢ় ঘন ঘটা যেন এক অলৌকিক চাদর দিয়ে ঢেকে ফেলেছে গোটা পৃথিবীকে। হিমেল হাওয়া মাঝে মধ্যে যেন সতর্কবার্তা দিয়ে যাচ্ছে কোনো এক অমঙ্গলের। কেউ যদি ভালো করে শুনত তাহলে শুনতে পেত গ্রামের দক্ষিণ দিকের ঘন জঙ্গলের মধ্যে থেকে খুব ক্ষীণভাবে ভেসে আসা অদ্ভুত সুরে নিগূঢ় মন্ত্রপাঠ। রাক্ষস আছে, আনি সাইন্ত আছে, আনি অপবিত্র আত্মায় আছে নানভেম। রাক্ষস আছে, আনি সাইন্তান আছে, আনি অপবিত্র আত্মায় আছে নানভেম। কাল ধরিত্রীছে নানভেম। আমহালা শাশ্বত জীবন, আনি সমৃদ্ধির ধায়া, এই বলিদান শিকার। এক কালো ধুতি পরিহিত প্রৌঢ় মন্ত্রপাঠ করছে। তার কিছু দূরে দুটো হাড়িকার, সে দুটিতে আবদ্ধ একটা লোক এবং আরেকটি যুবতী। তাদের দুজনের মুখ কালো কাপড় দিয়ে বাঁধা, যাতে চিৎকার করতে না পারে। তাদের ঘিরে একদল উলঙ্গ পুরুষ ও মহিলা দুলকি চালে সামনে জ্বলন্ত আগুনের দিকে হাত জোর করে নাচছে এবং সঙ্গে সেই মন্ত্র পাঠ করে চলেছে। রাক্ষস আছে, আনি সাইন্ত আছে, আনি অপবিত্র আত্মায় আছে নানভেম। রাক্ষস আছে, আনি সাইন্তান আছে, আনি অপবিত্র আত্মায় আছে নানভেম। কাল ধরিত্রীছে নানভেম। আমহালা শাশ্বত জীবন, আনি সমৃদ্ধির ধায়া, এই বলিদান শিকার। রাক্ষস আছে, আনি সাইন্ত আছে, আনি অপবিত্র আত্মায় আছে নান। হঠাৎ সেই প্রৌঢ় মন্ত্রপাঠ বন্ধ করল। সে এবার শীতল দৃষ্টিতে একবার লোকটা এবং একবার যুবতীটির দিকে তাকাল। তারপর এক উলঙ্গ মেয়েকে নির্দেশ দিল, আত্মাহুতির সময় হয়েছে, চড়াও চড়াও বলি। সঙ্গে সঙ্গে এক কৃষ্ণাঙ্গ উলঙ্গ মেয়ে মাটিতে রাখা খাঁড়াটি উঁচিয়ে ধরল। সে বন্দি লোকটি গুঙিয়ে উঠতে লাগলো, কিন্তু তার সব চেষ্টা বৃথা। সজোরে নেমে এলো খাঁড়াটি লোকটার ওপর। বন্দি যুবতী বিস্ফারিত নেত্রে চেয়ে রইল মাটিতে লুটিয়ে থাকা তার জামাইবাবুর মুখের দিকে, কিন্তু সময়ের অবকাশ পেল না। সাথে সাথে তার ধর থেকেও মাথা আলাদা করে দিল সেই মেয়েটি। পর মুহূর্তে সমবেত স্বরে সমস্ত মহিলা এবং পুরুষ গর্জে উঠল। প্রৌঢ় লোকটার মুখে একটা বাঁকা হাসি খেলে গেল। আহুতি গ্রহণ করো, আরো 1 বছরের জন্য এই গ্রামের ভবিষ্যৎ সুরক্ষিত। বলি গ্রহণ করেছেন তাদের আরাধ্য। হোটেল ম্যারিয়ট থেকে কোলভা বিচের দিকে ছুটে চলেছে একটা কালো ইনোভা। মাঠগাঁও শহরতলির মনোরম দৃশ্য দেখতে দেখতে অবাক হয়ে গেল আনাইকা। পানজিম থেকে আজ সকালে সে এবং তার বন্ধু সৃজিতা মাঠগাঁও শহরে এসেছে। দক্ষিণ গোয়ার মনোরম পরিবেশ উপভোগ করতে তারা রওনা দিয়েছে। আজ তাদের গন্তব্যস্থল কোলভা বিচ। কোঙ্কানের সৌন্দর্য উপভোগ করতে করতে আনাইকা বলল, এই যে পানজির থেকেও সুন্দর রে শ্রী, জাস্ট ওয়ান্ডারফুল। সৃজিতা হেসে বলল, আরে ভাই, কোলভাতে শুধু তুই পৌঁছোতে দে, পুরো ফিদা হয়ে যাবি, বিশেষত ওই ফরেনারগুলোকে দেখে। আনাইকা নাটকীয় ভঙ্গিতে লাস্যময় স্বরে বলল, ওটার জন্যই তো আশা রে ডার্লিং। ওয়ার্ক হার্ড অ্যান্ড প্লে হার্ড, এই তো আমার রুলস, তুই তো জানিস। বল,
দেখিস আবার পাঞ্জিমের ওই আফ্রিকানটার মতো কেস না হয়। হাসতে হাসতে বলল সৃজিতা। আনাইকা এবার মুখ বেঁকিয়ে বলল, যা যা, আমি সব ভয় পাই না। হ্যাঁ, নেহাত সেদিন একটু বেশি হয়ে গিয়েছিল, তাই নিতে অসুবিধা হচ্ছিল, না হলে লাটাই আমার হাতেই থাকে। হ্যাঁ। ও তাই বুঝি? হাসতে হাসতে বলল সৃজিতা। 28 বছরের আনাইকা এবং সৃজিতা দুই পুরনো বন্ধু, আঁটো সাঁটো গরম দুজনেরই। কালো টানা টানা চোখগুলোতে যেন লুকিয়ে আছে কত অজানা গভীর রহস্য। তাদের দুধে আলতা গায়ের রঙে যেন অপ্সরারাও লজ্জা পাবে। কলেজ লাইফ থেকে যে কত পুরুষ তাদের জন্য পাগল হয়েছিল তার ইয়ত্তা নেই। কলকাতা থেকে তারা ঘুরতে এসেছে গোয়ায়। প্রত্যেকবার দেওয়ালের ছুটিতে তারা কোথাও না কোথাও ঘুরতে যায়। গত 3 দিন ধরে উত্তর গোয়াতে অনেক হইহুল্লোড় করে এখন দক্ষিণ গোয়ার মাডগাঁও শহরের কাছে একটা বিচে তারা আরাম করতে যাচ্ছে। দুপুরের সুন্দর আবহাওয়া বেশ ফুরফুর করে দিচ্ছে তাদের মন। গাড়ি কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেল কোলভা বিচে। দুই বন্ধুই সমুদ্র তটের সৌন্দর্য দেখে অবাক। না, এই যে সত্যি অপূর্ব। এই শ্রী, জলদি নাম। ওফ, জলদি নাম না। গাড়ি থেকে হন্তদন্ত হয়ে নামলো আনাইকা। আরে নামছি রে বাবা, নামছি। উফ, বীজটা পালিয়ে যাচ্ছে নাকি? এই মেয়েটাকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। একটু অসন্তোষের স্বরেই গাড়ি থেকে নামতে নামতে বলল সৃজিতা। কিন্তু ততক্ষণে আনাইকা অনেকটা দূর এগিয়ে গেছে ছুটতে ছুটতে। সৃজিতা অগত্যা তার পেছনে চলতে লাগলো। হঠাৎ তাদের গাড়ির ড্রাইভার টনি ডিসুজার কথায় সৃজিতাকে থামতে হলো। ম্যাম, আপনারা এখান থেকে কখন ফিরবেন? আমি তাহলে সেই মতো আসবো আপনাদেরকে পিক করতে। সৃজিতা থামল। সে টনির দিকে ফিরে জবাব দিল, তুমি ওই বিকেলের দিকে এসো না, 6টা নাগাদ। আমরা তখনই ফিরবো হোটেলে। ঠিক আছে ম্যাডাম। এই বলে টনি গাড়ি ঘুরিয়ে নিল। সৃজিতা এবার আনাইকার দিকে এগোতে লাগলো। সে বিকিনি পরে ইতিমধ্যে সমুদ্রে নেমেছে এবং কিছু বাচ্চাদের সাথে খেলছে। মেয়েটা পারেও বটে। হেসে উঠল সৃজিতা। সৃজিতা নিজেও এবার টপ এবং শর্টস ছেড়ে সমুদ্রে নামতে লাগলো। কালো ইনোভা বিচ ছাড়িয়ে সবেমাত্র হাইওয়ে ধরেছে। হঠাৎ টনি ড্যাশবোর্ড থেকে মোবাইলটা তুলে একটা ফোন করলো। কিছুক্ষণ বাজার পর অপর প্রান্তের মানুষ ফোন তুলল। টনি এক অদ্ভুত শীতল গলায় বলল, দিয়ে এসেছি, তোর কাজ শুরু করে দে। এর পরের কাজগুলো খুব সন্তর্পণে করতে হবে। আমাদের উপর অনেক কিছু নির্ভর করছে, কোনো চুক যেন না হয়। আর শোন, কাকাকে বলবি যে এবার আর কোনো ভুল হবে না। এবারের কুরবানি চিরস্মরণীয় হবে। এই বলে টনি ফোনটা কেটে দিল। সে দূরে চেয়ে রইল। আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে। এক প্রবল দুর্যোগ নিজের আগমনের সংকেত দিচ্ছে। আহুতির সময় হয়ে এসেছে। গাড়ি ছুটে চলল। মাডগাঁও থানায় নিজের রুমে বসে একটা ফাইল দেখতে দেখতে কফি খাচ্ছিল ডিসিপি নীলেশ পাটিল। তার কপালে একটা চিন্তার ভাঁজ। ফাইলটা গোয়াতে বিগত কিছু বছরে নিখোঁজ হয়ে যাওয়া মানুষের, বেশিরভাগই ট্যুরিস্ট। পুলিশ কোনো কিনারা করতে পারেনি একটা কেসেরও। স্যার, মে আই কাম ইন? কেবিনের দরজায় টোকা মেরে জিজ্ঞেস করলো এসিপি শ্রেয়া শালগাঁওকার। ডিসিপি পাটিল তার দিকে তাকিয়ে বলল, আরে এসো শ্রেয়া, তোমাকেই ডাকবো ভাবছিলাম। ভালোই হলো তুমি এসেছো। শ্রেয়া কেবিনে ঢুকে এলো। আমাকে কেন ডাকতে যাচ্ছিলেন স্যার? আগে তুমি বসো, বলল ডিসিপি পাটিল। শ্রেয়া চেয়ারে বসল। তার ডিসিপি পাটিলকে দেখে মনে হলো সে যেন বলার আগে সমস্ত কথা একবার গুছিয়ে নিচ্ছে। তারপর ধীর গলায় বলল, শ্রেয়া, গোয়াতে একটা মারাত্মক অপরাধ বছরের পর বছর ধরে হয়ে চলেছে এবং তার কেন্দ্রস্থল মাডগাঁওয়ের আশেপাশে কোথাও বলেই আমার ধারণা। শ্রেয়ার ভুঁড়ু কুঁচকে গেল। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, মারাত্মক অপরাধ? আপনি কি বলতে চাইছেন স্যার? একটু পরিষ্কার করে বলবেন প্লিজ। ডিসিপি পাটিল টেবিলে রাখা ফাইলটা শ্রেয়ার দিকে ঠেলে দিল।
এটা পড়ো। সে বলল, এটাই সেই সমস্ত মানুষের নাম আছে যারা নিরুদ্দেশ হয়েছে বিগত কিছু বছর ধরে। শ্রেয়া ফাইলটা মন দিয়ে পড়তে লাগলো। ডিসিপি পাটিলের প্রত্যেকটা পৃষ্ঠায় নোট তাকে অবাক করে দিতে লাগলো। খুব সাধারণ দেখতে এই সদ্য কর্মরত আইপিএস অফিসারের মাথা যে এত তুখর হবে সেটা ভাবতেই পারিনি শ্রেয়া। মনে মনে সে কুর্নিশ জানালো পাটিলের বুদ্ধিকে। ফাইলটা পাটিলকে ফিরিয়ে দিয়ে শ্রেয়া বলল, স্যার আপনি তো বেশ ভালোই রিসার্চ করেছেন, কিন্তু এসব যে লিঙ্কড সেটা আপনি কি করে বুঝছেন? ডিসিপি পাটিলের মুখে একটা হাসি খেলে গেল। সে বলতে শুরু করলো, লক্ষ্য করে দেখো, ঘটনাগুলো শুরু হয়েছে 2019 সাল থেকে। তার আগে কিন্তু এমনটা দেখা যাচ্ছে না। শহরে ঘুরতে আসা মানুষজন গায়েব হয়ে যাচ্ছে হঠাৎ করে। বেশিরভাগই নয় কাপল নয় বন্ধু বান্ধব। আপাত দৃষ্টিতে মনে হবে এসব লিঙ্ক নয়, কিন্তু এগুলো সব একে অপরের সাথে লিঙ্কড। নিরুদ্দেশ হয়ে যাওয়া প্রায় সকলেই নিরুদ্দেশ হয়েছে মাঠগাঁওয়ের আশপাশ থেকে। শ্রেয়া ডিসিপিকে হঠাৎ থামালো। কিন্তু স্যার এই যারা নিরুদ্দেশ হচ্ছে, যদি ধরেই নিই যে কোনো গ্যাং এদেরকে গায়েব করে পাচার করে দিচ্ছে, সেক্ষেত্রে আমাদের কাছে ঠিক খবর পৌঁছতো। কারণ গোয়ায় এই মুহূর্তে যে কটা গ্যাং আছে সবেতেই তো আমাদের খোঁচর আছে। এমন কিছু তো আমরা শুনতে পাইনি। আমি তো বলিনি এটা পাচারের ব্যাপার, বলল পাটিল। শ্রেয়া অবাক হলো। সে প্রশ্ন করল, তাহলে স্যার? একটা বাঁকা হাসি খেলে গেল ডিসিপি পাটিলের মুখে। ধীর গলায় সে বলল, এটা রিচুয়ালিস্টিক মার্ডার মিস্ট্রি, ইন্সপেক্টর সালগাওকার। শ্রেয়ার মুখ থ হয়ে গেল। রিচুয়ালিস্টিক মার্ডার? স্যার এটা আপনি কি বলছেন? অবাক হয়ে প্রশ্ন করল শ্রেয়া। ইয়েস ইন্সপেক্টর, বলি কেউ বা কারা গোয়াতে বিগত 5 বছর ধরে এখানে আসা কিছু টুরিস্টকে চিহ্নিত করে নিরুদ্দেশ করছে এবং বলি দিচ্ছে। ভাবলেশহীন গলায় বলল ডিসিপি পাটিল। তারপর ফাইলটা খুলতে খুলতে সে বলল, 2019-এ প্রথম নিরুদ্দেশ হয়েছিল একটা কাপল। তারা মাঠগাঁওয়ের আশেপাশে ঘুরতে বেরিয়েছিল। তারিখটা ছিল 31শে অক্টোবর। তারপর থেকে যতজন নিরুদ্দেশ হয়েছে সবাই এই একই তারিখে হয়েছে প্রত্যেক বছর। শ্রেয়া অবাক হয়ে শুনছে ডিসিপি পাটিলের কথা। সে প্রশ্ন করল, 31শে অক্টোবর কেন স্যার? এই দিনটাই কেন? অল হ্যালোজ ইভ। ওই দিনটাকে হ্যালোয়েন্স ইভও বলা হয় পশ্চিমে। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধর্মে মান্যতা আছে যে সেদিন শয়তান সব থেকে বেশি ক্ষমতাশীল হয়ে ওঠে। সেদিন শয়তানের উপাস করা বলি, এমনকি নরবলি পর্যন্ত দিয়ে থাকে নিজেদের মনস্কামনা পূর্ণ করার জন্য। আমাদের দেশে এই দিনটার নাম ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী। শ্রেয়া হতভম্ব। সে এখনো বিশ্বাস করতে পারছে না নিজের কানে শোনা এসব কথা। বিস্মিত স্বরে সে বলল, তার মানে মাঠগাঁওয়ের মধ্যে বা আশেপাশে বিগত 5 বছর ধরে প্রত্যেক ভূত চতুর্দশীতে কেউ বা কারা বলি দিচ্ছে? কিন্তু স্যার এটাও কি সম্ভব? গোয়ার মতো এত উন্নত, শিক্ষিত, সমৃদ্ধ রাজ্যে এইসব কি করে হতে পারে? পাটিল মৃদু হেসে বলল, ইন্সপেক্টর, হাজার আলোর রোশনাই থাকলেই কি নিগূঢ় অন্ধকার মুছে যায়? শিক্ষা উন্নতি হলেই কি মানুষের মনের আদিম স্পৃহা নিভে যায়? শ্রেয়া, এই সমস্ত ঘটনা পড়ে এবং বুঝে আমার নিজের এটাই ধারণা হয়েছে যে আমরা বলি নিয়ে ডিল করছি এবং এই বছরই আমরা পুরো রহস্যের উদ্ঘাটন করব। শ্রেয়া এবার প্রশ্ন করল, আচ্ছা স্যার, যদি ধরেই নিই যে এটা কোনো বলির ব্যাপার, তাহলেও তো কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। যেমন ধরুন, আমাদের ডিপার্টমেন্ট কি একেবারেই নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল? এতদিনে আমরা এই অ্যাঙ্গেলটা নিয়ে ভাবিনি কেন একবারের জন্য? আর এখন আমরা কি করে খুঁজে বার করব, বা কে কোথায় এই বলিগুলো দিচ্ছে কি করে জানবো? এবার হেসে উঠল পাটিল। ডিপার্টমেন্টকে তো তুমি আমার চেয়ে অনেক ভালো চেনো শ্রেয়া, নিজে একজন কোঙ্কানি হয়ে। তারপর গম্ভীর গলায় সে বলল, আমি এখানে পোস্টিংয়ের পর থেকেই এই ব্যাপারটা নিয়ে প্ল্যান করছিলাম। মাঠগাঁওয়ের পার্শ্ববর্তী বেশ কিছু গ্রামকে চিহ্নিত করেছিলাম যেখানে এই বলিগুলো দেওয়া হয় বলে আমার সন্দেহ ছিল। আর আজ আমি শেষ অবধি সেই নর পিশাচের
আস্তানার খোঁজ পেয়ে গেছি। ডিসিপি পাটিলের চোখ চকচক করে উঠল। কি বলছেন স্যার? কোথায় সেই আস্তানা? আপনি তাহলে জানেন যে কে বা কারা বলিগুলো দিচ্ছে? প্রচণ্ড কৌতূহলের স্বরে বলল শ্রেয়া। এবার কারা করছে সেটা না জানলেও জায়গাটা জানতে পেরেছি, এবং এই কিছুদিন আগেই পেরেছি। কভেলা সিমের কাছে একটা গ্রাম, সাঁচিওয়াদি জায়গাটার নাম। জায়গাটার নাম শুনে চক্ষু ছানা বড়া হয়ে গেল শ্রেয়ার। মাঠগাঁও থেকে একটুখানি দূরে অবস্থিত কভেলা সিম, সেখানে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটে চলেছে গত 5 বছর ধরে। ভাবতেই একটু অসুবিধা হলো এই দুধে ইন্সপেক্টরের। এখন আমাদের কি করণীয় স্যার? নিজেকে সামলে নিয়ে এবার প্রশ্ন করল শ্রেয়া। পাটিল এবার বলল, কাল 31শে অক্টোবর, আমরা আজ সন্ধে থেকেই কাজে লেগে পড়ব। আজকে আমি আর তুমি দুজনে যাব এই সাঁচিওয়াদি গ্রামে ট্যুরিস্ট স্টেজে। আমাদের কাছে কিন্তু কোনো অস্ত্র থাকবে না। ওরা নিশ্চয়ই এর মধ্যে বলি জোগাড় করে ফেলেছে, আর না পেলে আমাদেরকেই বলি বানাবে। কাল আমরা ওদের হাতে নাতে প্রমাণের সাথে ধরব এবং ওখানেই ব্যাকআপ এনে গ্রেপ্তার করব। পাটিলের প্ল্যান শুনে বেশ রোমহর্ষক অনুভূতি হলো শ্রেয়ার। এই 30 বছরের ডিসিপি নীলেশ পাটিলকে শ্রেয়ার প্রথম দিন থেকেই খুব ভালো লেগেছিল। আজ সেই ভালো লাগা যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। তার মুখে এতক্ষণে হাসি ফুটল। আমি আপনাকে পুরো সাপোর্ট করব স্যার। ডিসিপির মুখে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। হাত ঘড়ির দিকে চট করে দেখে নিয়ে সে বলল, তুমি এখন বাড়ি চলে যাও, রেডি হয়ে নাও। আমি তোমাকে বাড়ি থেকে পিক করে নেব 6টা নাগাদ। শ্রেয়া চেয়ার থেকে উঠে স্যালিউট ঠুকে রুম থেকে বেরিয়ে গেল। তার বুকে একটা চাপা উত্তেজনা চলছে। এক ভয়ঙ্কর খেলায় নামতে চলেছে তারা, আর তার সহসঙ্গী হচ্ছে তার মনের মানুষ। শ্রেয়া আকাশের দিকে তাকালো। সূর্য প্রায় অস্ত গেছে। গাঢ় কালো মেঘের মধ্যে দিয়ে ঝিলিক দিয়ে উঠছে বিদ্যুতের রেখা। শ্রেয়া দ্রুত নিজের গাড়িতে উঠে রওনা দিল নিজের বাড়ির দিকে। আনাইকা একটা চেয়ারে বসে সিগারেটে টান দিচ্ছে। আজ সে চুটি আনন্দ করেছে কোলভা বিচে। তার পাশে বসে থাকা সৃজিতার মুখে কিন্তু এখনো চিন্তার মেঘ। 6:10 বেজে গেছে, কিন্তু এখনো টনির আসার কোনো নাম নেই। এদিকে কিছুক্ষণ আগে থেকেই বৃষ্টি নেমেছে, আর তার সাথে ভয়ঙ্কর ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। সমুদ্র সৈকত থেকে অনেকটা দূরে একটা ক্যাফেতে শান্ত হয়ে বসে থাকলেও তার মেজাজ কিন্তু চরমে উঠে গেছে। আনাইকা এবার বলল, আজ আর হোটেলে ফেরা হচ্ছে না যা বুঝছি। তাতে আমার যদিও কোনো অসুবিধা নেই, তুই কি বলিস রে? হবে নাকি আজকে রাতের অ্যাডভেঞ্চার? আরে নিকুচি করেছে তোর অ্যাডভেঞ্চারের। গর্জে উঠল সৃজিতা। একেই তো এত ওয়েদার খারাপ, তার উপরে ওই টনির বাচ্চাটা এভাবে ডুবিয়ে দিল আমাদের। ধুর ধুর, কি যে করি এবার। সৃজিতার গলা দিয়ে ঝরে পড়তে লাগলো রাগ। আনাইকা আবার চিন্তাহীনভাবে বলল, ধুস, ওসব ঠিক অ্যারেঞ্জ হয়ে যাবে রে বাবা। তুই তো বেকার চাপ খাচ্ছিস, চিল। হ্যাঁ, আমি বেকার চাপ নিচ্ছি তো। আর কিছুক্ষণের মধ্যেই ক্যাফেটাও বন্ধ করে এর মালিক বাড়ি পালাবে। আর তখন আমরা কি করব? এই ঝড় বৃষ্টির মধ্যে সমুদ্রের ধারে বসে থাকবো, যাতে সমুদ্রে ডুবে মরি নাকি? আবার ঝাঁঝিয়ে উঠল সৃজিতা। আনাইকা এবার বলল, সেরকম হলে লিফট নিয়ে নেবো আমরা হোটেল অব্দি। এত টেনশন কেন নিচ্ছিস? সৃজিতা এবার আশেপাশের রাস্তায় দেখতে লাগলো। না, কোথাও তো কোনো গাড়ি দেখা যাচ্ছে না। টুরিস্টরা অনেক আগেই বিচ থেকে চলে গিয়েছিল। এখন লোকালরা নিজেদের সাইকেল বাইক নিয়ে চম্পট দিচ্ছে। মাঠগাঁওতে ফেরার আশা ক্রমশই কমে আসছে সৃজিতার মনে। হঠাৎ একজনের গলার শব্দে তার চিন্তায় ব্যাঘাত ঘটল। ম্যাডাম, আপনারা কি গাড়ির জন্য অপেক্ষা করছেন? সৃজিতা ভালো করে লক্ষ্য করল লোকটাকে। বছর 35-এর পেটানো চেহারার কৃষ্ণাঙ্গ একজন লোক। মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি, পরনে একটা সাদা শার্ট আর কালো জিন্স। আনাইকা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ, অপেক্ষা করছি, তবে অপেক্ষাই করে যেতে হবে বলে মনে হচ্ছে। লোকটা এবার সৃজিতার দিকে তাকালো। লোকটা আনাইকার কথা কিছুই বুঝতে পারেনি, বুঝল সৃজিতা। সে এবার বলল, আসলে আমাদের গাড়ি আসার কথা ছিল, আমরা মাঠগাঁওয়ে ফিরবো, কিন্তু এই ওয়েদারের মধ্যে আমরা যে কি করে ফিরবো
বুঝতে পারছি না। লোকটা এই কথা শুনে বলল, আরে এই ব্যাপার, তা আপনারা আমার গাড়িতেই চলুন না, আমি তো ওদিকেই যাচ্ছি, আমি আপনাদেরকে মাডগাঁও পৌঁছে দেবো। আনায়িকা বেশ খুশি হলো এই প্রস্তাবে। সে সৃজিতাকে বলল, অফারটা কিন্তু খারাপ না, কি বল, ঝুলে পড়বি? সৃজিতার মুখে একটা ইতস্ততার ছাপ ফুটে উঠল। একটা অচেনা অজানা লোকের সাথে কি যাওয়া ঠিক হবে, এই চিন্তা খেতে লাগলো তার মনে। লোকটা বোধহয় বুঝতে পারল সৃজিতার মনের কথা। সে হেসে বলল, আপনারা কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আমি একটু দূরেই একটা গ্রামে থাকি, আপনাদের হোটেল আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে, তাই আমি বলছিলাম আপনাদেরকে লিফট দেওয়ার কথা। সৃজিতা কিছু একটা বলতে যাচ্ছিল, হঠাৎ আনায়িকা তার হাত চেপে ধরে থামিয়ে দিল। তারপর আনায়িকা ফিসফিস করে সৃজিতাকে বলল, লোকটার সাথে বেরিয়ে পড়ি চল শ্রী, এই আবহাওয়ায় এরপর কিন্তু আর সত্যিই কিছু পাওয়া যাবে না। আর তাছাড়া একটা বাঁকা হাসি খেলে গেল আনায়িকার মুখে। সৃজিতা জিজ্ঞেস করল, তাছাড়া কি? আনায়িকা লাস্যময়ী গলায় ফিসফিসিয়ে বলল, তাছাড়া তাকড়া লোক আছে ভাই, তেমন হলে আজ হোটেলে না ফিরে ওর গ্রামে ওরই সাথে চল না। সৃজিতা চোখ উল্টালো। এই অবস্থাতেও তার বন্ধুর চাহিদা দেখে সে বেশ অবাক হল। মেয়েটা পারেও বটে। সে এবার লোকটার দিকে তাকিয়ে বলল, বেশ, আমরা আপনার সাথেই যাব। আচ্ছা, আমাদের পরিচয়টা আপনাকে দেয়া হয়নি। আমি সৃজিতা, আর এ আমার বন্ধু আনায়িকা। লোকটা বলল, নমস্কার, আমি জন পেন্সে, আসুন আপনারা আমার সাথেই আসুন আসুন। এই বলে সে এগিয়ে গেল তার স্করপিও গাড়ির দিকে। আনায়িকা এবং সৃজিতাও এগিয়ে গেল তার পেছনে। সৃজিতা চিন্তিত স্বরে বলল, কি জানি বাবা, তোর কথায় রাজি হয়ে ঠিক করলাম কিনা। আনায়িকা কিঞ্চিত বিরক্তির স্বরে বলল, উফ, তুই না দেখ, গোয়াতে আছি আর মস্তি করবো না, ভালো করে দেখ একবার লোকটাকে। শোন, আজকে রাতটা আমি এনজয় করব, কতদিন পাইনি বলতো আমরা। তুই মুখে যাই বল, ভিতরে তো তুইও অতৃপ্ত ভাই। হ্যাঁ কিরে? সৃজিতা এবার ভালো করে দেখল জনকে। সত্যি অনেকদিন কোনো পুরুষের ছোঁয়া অনুভব করেনি সৃজিতা। তার মনের অতৃপ্ত বাসনা চাগার দিয়ে উঠল। নিজের অজান্তেই গাল লাল হয়ে উঠল। কথাগুলো আনায়িকা ভুল বলেনি। মুখে এবার একটা হাসির ঝিলিক খেলল তার। ঠিক আছে, তাহলে আজকের রাতটা আমরা আমাদের খিদে মেটাবো, কিন্তু ওর গ্রামে আমরা থাকবো কিভাবে? একটা বাহানা বানাতে হবে তো। আনায়িকা এবার দীপ্ত কণ্ঠে বলল, সেটা তুই আমার উপর ছেড়ে দে। মোট কথা, আজ রাতে আমরা আমাদের তৃষ্ণা মিটিয়েই ছাড়বো। এই বলে দুই বন্ধু জনের গাড়িতে উঠে বসল। জন গাড়ি স্টার্ট করল। গাড়ি ধেয়ে চলল মাঠগাঁওর উদ্দেশ্যে। আনায়িকা সৃজিতা একে অপরের দিকে দেখল। হোটেলে তারা যাবে না। আজ রাতে জনকে দিয়ে নিজের কামনা মেটাবে তারা। কুটিল হাসি খেলে গেল দুই বন্ধুর মুখে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। দুধারে জঙ্গলে ঘেরা রাস্তা দিয়ে ছুটে চলেছে ধূসর বলেরোটা। ইন্সপেক্টর শ্রেয়া বাইরে তাকিয়ে আছে। অনেকগুলো চিন্তা সম্ভাবনা খেলে যাচ্ছে তার মাথায়। আজকে রাতের এই মিশনটা বদলে দিতে পারে অনেক কিছু। মানসিক প্রস্তুতি নিতে লাগলো শ্রেয়া। তার চিন্তা ভাঙল ডিসিপি পাটিলের স্বরে। আমরা সাঁচিওয়াদি পৌঁছেই গেছি, আর মিনিট 10 রাস্তা। শ্রেয়া এবার প্রশ্ন করল, আচ্ছা স্যার, যদি ওরা আমাদেরকে ধরে ফেলে, ব্যাকআপ আমাদের ঠিক সময় বাঁচাতে পারবে তো? ডিসিপি পাটিল হাসল, তারপর উত্তর দিল, পুলিশের চাকরি করতে এসে কি জীবন নিয়ে ভাবলে চলে ইন্সপেক্টর? যাই হোক, ব্যাকআপের পুরো ব্যবস্থা আমি করেই এসেছি। যদি আমরা কোনো রকম বড় ঝামেলায় পড়ি বা মনে হয় যে বিপদ আসন্ন, তাহলে সাথে সাথে তুমি এই স্যাটেলাইট ফোনের বোতামটা টিপে দেবে, দ্রুত ব্যাকআপ চলে আসবে। আমি সব বলে এসেছি কি করতে হবে আর কি না করতে হবে। আমাদের লোকজন ঠিক আমাদের সাহায্য করবে। তুমি শুধু মিশনের ওপর ফোকাস করো শ্রেয়া। ওকে স্যার,
এই মিশনে আমি পুরো সাথ দেব। আজ রাতে আমরা ওই গ্রামের সমস্ত কিছুর শেষ থেকে ছাড়ব, বলল শ্রেয়া। ডিসিপি পাটিল হাসল। খানিকক্ষণ পরে একটা জায়গায় এসে গাড়িটা থামিয়ে দিল হঠাৎ। আমরা সাঁচিওয়াদিতে ঢুকে গেছি শ্রেয়া। এখান থেকেই শুরু হচ্ছে সেই গ্রাম। এবার আমাদের মিশন শুরু, বলল ডিসিপি। সঙ্গে সঙ্গে সেই গাড়ি থেকে নেমে পড়ল রেনকোট চাপিয়ে। তারপর গাড়ির বোনেট খুলে ইচ্ছে করে ইঞ্জিনের তার কেটে দিয়ে সে গাড়িতে উঠল। স্যার এবার? প্রশ্ন করল শ্রেয়া। এক চিলতে হাসি খেলে গেল ডিসিপি পাটিলের মুখে। এবার অপেক্ষা। আমার অনুমান ঠিক হলে এই গ্রামের লোকজন রাস্তার ওপর নজর রাখে শিকারের খোঁজে। কেউ না কেউ ঠিক এদিকে আসবে আমাদের সাহায্য করতে, গ্রামে নিয়ে যেতে। তারপরই শুরু হবে আমাদের আসল মিশন। আমরা নিশ্চয়ই সফল হব স্যার। বিশ্বাসের সাথে বলল শ্রেয়া। ঠিক তখনই দূরে কোথাও বাজ পড়ল। শ্রেয়ার মনের ভেতরেও যেন রুদ্র বিনায়ের ঝংকার হয়ে উঠল। এই রাত তাদের দুজনের জীবন পাল্টে দেবে। হঠাৎ ডিসিপি দেখল একটা টর্চের আলো দূর থেকে এগিয়ে আসছে তাদের গাড়ির দিকে। সে তৎক্ষণাৎ শ্রেয়াকে বলল, গেট রেডি শ্রেয়া, গ্রামের কেউ নিশ্চয়ই এদিকে আসছে। শ্রেয়া দেখল টর্চের আলো একদম তার কাছে এসে পড়েছে। সেই আলোতে সে দেখতে পেল একটা বছর 30-এর ফর্সা পুরো গোঁফওয়ালা লোক ছাতা মাথায় তাদের দিকে চেয়ে আছে। লোকটা এবার প্রশ্ন করল ডিসিপি পাটিলকে, আপনাদের কি কোনো অসুবিধা হয়েছে? ডিসিপি পাটিল মেকি উদ্বিগ্ন স্বরে উত্তর দিল, আর বলবেন না, আমরা গোয়াতে ঘুরতে এসেছি, এই মাঠগাঁও যাচ্ছিলাম। কিন্তু মাঝ রাস্তায় আমাদের গাড়িটা একেবারে খারাপ হয়ে পড়েছে। হাইওয়েতে জঙ্গলের মধ্যে এই আবহাওয়ায় যে আমরা কি করব তা কিছুতেই বুঝতে পারছি না। আগন্তুক এই কথা শুনে বলল, একদম চিন্তা করবেন না সাহেব, আপনাদের কোনো ভয় নেই। আমি জিবাজিরাও, আমার গ্রাম এই জঙ্গলের একটু পরে। আপনারা আমার সাথে চলুন আমার বাড়িতে। আজ আমাদের গ্রামে রাতটুকু কাটিয়ে কাল সকালে বেরিয়ে যাবেন। আমাদের গ্রামে মেকানিকও আছে, সে আপনাদের গাড়ি ঠিক করে দেবে কাল। কিন্তু এটা তো আপনাকে অসুবিধায় ফেলা হবে। মেকি বিরোধের সুরে মন্তব্য করল ডিসিপি পাটিল। স্মিত হাসি হাসল জিবজিরাও। সাহেব, আমরা কোঙ্কণের মানুষ, অসহায়কে সাহায্য করা আমরা নিজেদের দায়িত্ব ধর্ম বলে মনে করি। আপনি ম্যাডামকে নিয়ে নির্দ্বিধায় আসুন আমার সাথে। বেশ শ্রেয়া, রেনকোটটা চাপিয়ে নিয়ে বেরিয়ে পড়ো, বলল ডিসিপি পাটিল। শ্রেয়া তাই করল। বৃষ্টি ভালোই হচ্ছে। আসুন আসুন সাহেব, ম্যাডাম আসুন, আমার সঙ্গে আসুন। এই বলে জিপজিরাও এগিয়ে চলল হাইওয়ের উত্তর পশ্চিমের দিকে। শ্রেয়ার সাথে ডিসিপি পাটিলের চোখাচোখি হলো। আজকে রাত তাদের এবং অনেক নির্দোষ মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আজ হারলে চলবে না। হাইওয়ে দিয়ে ছুটে চলেছে কালো স্করপিওটা। বাইরে বৃষ্টির তেজ প্রায় ঝিমিয়ে এসেছে, শুধু ঠান্ডা ঝোড়ো হাওয়া বইছে এখন। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে এবার জন মন্তব্য করল, তো ম্যাডাম, আমাদের এই গোয়া কেমন লাগছে আপনাদের? জায়গাটা অসাম, কিন্তু এখানকার মানুষগুলো তারা তো আরও অসাম। আলাদা একটা অ্যাট্রাকশন আছে, কিন্তু মানতেই হচ্ছে। লালসা মাখা স্বরে হেসে উত্তর দিল আনাইকা। সৃজিতা মুচকি হাসল। জন কিন্তু আনাইকার ইঙ্গিত বুঝে গেছে। এসব শহুরের চিকনি মেয়েদের সে ভালো মতন চেনে। কত বিনিদ্র রজনী যে সে এইসব মেয়েদের নিজের পৌরসত্বের আনন্দ দিয়েছে তার ইয়ত্তা নেই। সে বলল, অ্যাট্রাকশন আর দেখলেন কই ম্যাডাম, এ তো সবে শুরু। আপনাদের ট্রিপ শেষ হতে হতেই আপনারা দুজনেই অনেক অবাক হবেন। আনাইকা মৃদু স্বরে বলল, আমরা তো অবাক হতে চাই মিস্টার পেন্সে। আপনি করুন আমাদের অবাক, আমরা হতে চাই। জন এই কথায় হেসে উঠল। জঙ্গলে ঘেরা হাইওয়ে যেন আরো গভীর ও শুনশান লাগতে শুরু করেছে। সৃজিতা এবার ফিসফিস করে আনাইকার কানে বলল, এর গ্রামে যাবার প্ল্যানটা কি? মালটাকে উপভোগ করতে যাস তো নাকি? আনাইকা ফিসফিস করে উত্তর দিল, এইবার খেলা শুরু করব। আমি শরীর খারাপ হওয়ার নাটক করব, প্রচণ্ড পেটে ব্যথা, তারপর আর গ্রামে যাওয়া থেকে আমাদের আটকায় কে?
তারপর মালটার বাড়িতে গিয়ে দুজনে মিলে সারাটা রাত। সৃজিতা মুখ টিপে হাসল। তাহলে আর দেরি নয়, এবার শুরু করে দে। আনাইকা এবার অভিনয় শুরু করলো। আমার শরীর খুব খারাপ লাগছে। জন আনাইকার আচমকা ক্রন্দনরত কাতর কণ্ঠ শুনে অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করলো, কি হলো ম্যাডাম, আপনার কি কিছু হয়েছে? আপনি অমন করছেন কেন? সৃজিতা এবার নাটকে যোগ দিল। দেখুন না মিস্টার পেন্সে, আনাইকার শরীরটা কেমন করছে। ওর এমনি একটু কাহিল হয়ে পড়ার ধাত আছে, আর তার উপর বিগত কদিন ধরে যা ধকল গেছে, তাতেই হয়তো ওর এতটা শরীর খারাপ লাগছে। আনাইকা নিপুণভাবে অভিনয় চালিয়ে যেতে লাগলো। জনের মুখে চিন্তার ছাপ স্পষ্ট হয়ে উঠল। মাঠগাঁও এখনো অনেকটা পথ। অজানা মহিলার যদি কিছু হয়ে যায় তার গাড়িতে, তাহলে তো সে ফেঁসে যাবে। গাড়িটা থামালো জন। এবার সে সৃজিতার পানে তাকিয়ে বলল, ম্যাডাম, আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। কি? ম্যাডাম, মাঠগাঁও এখনো অনেকটা রাস্তা। আপনার বন্ধুর অবস্থা দেখে মনে হচ্ছে না তিনি অতটা রাস্তা জার্নি করতে পারবেন। তাই আমি বলছিলাম, আমার গ্রাম এখান থেকে মিনিট 5-এর রাস্তা। আপনারা যদি আজকের জন্য আমাদের গ্রামেই থেকে যান, না মানে ম্যাডামের অবস্থা দেখে আমার এটাই মনে হলো। সাথে সাথে আনাইকার সঙ্গে সৃজিতার চোখাচোখি হয়ে গেল। আনাইকা চোখ টিপে সৃজিতাকে বুঝিয়ে দিল তার সম্মতি। তাদের প্ল্যান ঠিক পথেই এগোচ্ছে। সৃজিতা বলল, এটা তো খুবই ভালো হয় মিস্টার পেন্সে। আজ রাতে আপনাদের গ্রামে গেলেই সুবিধা হবে আমাদের। জনের মুখে উৎসাহ দেখা গেল। গাড়িটা সে বাঁ দিকে ঘুরিয়ে বলল, আপনাদের থাকা খাবারের কোনো অসুবিধাই হবে না আমাদের গ্রামে, আর ম্যাডামের শরীরও সুস্থ হয়ে যাবে আমাদের গ্রাম্য জড়িবুটিতে। আনাইকা ফিসফিস করে সৃজিতাকে বলল, আজকে রাত यादगार হয়ে থাকবে শ্রী, দেখে নিস। সৃজিতা মুচকে হাসি হাসল। হঠাৎ জনের ফোনটা বেজে উঠল। ফোন তুলল সে। হ্যালো, হ্যাঁ, ভোগের ব্যবস্থা তো করে দিয়েছি। হ্যাঁ, অসুবিধা নেই, এই আসছি গ্রামে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এসে কথা হবে। এই বলে ফোনটা কাটল সে। আপনার স্ত্রী নাকি মিস্টার পেন্সে? প্রশ্ন করল সৃজিতা। না না, আমার এক কাকা, আমি এখনো অবিবাহিত। কিঞ্চিত লজ্জিত স্বরেই বলল জন। আপনার মতো সুপুরুষ অবিবাহিত? সৃজিতার গলায় ছলনা ঝরে পড়ল। জন তার দিকে তাকিয়ে বলল, হয়তো এখনো কোনো রূপসীকে পাইনি যার প্রতি আসক্ত হয়ে থাকবো। হয়তো আপনার খোঁজ খুব শীঘ্রই পূর্ণ হবে মিস্টার জন। অনামিকা পাল্টা দিল জনকে। জন আর কিছু বলল না। গাড়ি ছুটে চলল তার গ্রামের দিকে। আজ শুধু তার নয়, তার গ্রামেরও অপেক্ষার পূরণ হবে। আবার ভালো সময় ফিরে আসবে। রিয়ার ভিউ মিররে ঝলক দিয়েই মিলিয়ে গেল তার ক্রূর বাঁকা হাসি। সাচিওয়াদি গ্রামে ঢুকতেই ভালো করে চারিদিক জরিপ করতে লাগলো ডিসিপি পাটিলের চোখ। গ্রামটা জঙ্গলের বেশ ভিতরে। অনেক কটা বাড়ি চারিদিকে। দূরে একটা চার্চ অবস্থিত। গ্রামের একদিকে কিছু লোক বসে গল্প করছে আগুনের ধারে। আর 5টা গ্রামের থেকে আলাদা না হলেও পাটিল জানে যে এই গ্রামের মধ্যেই লুকিয়ে আছে এক পৈশাচিক সত্তা। আজ মধ্যরাতেই তারা বলি দেবে। এখানকার নরপিশাচগুলোর মুখোশ আজ সে এবং শ্রেয়া চিরতরের জন্য খুলে ফেলে তাদেরকে শেষ করবে। হঠাৎ ডিসিপি পাটিল এবং শ্রেয়া দেখল একজন প্রৌঢ় ব্যক্তি তাদের দিকে এগিয়ে আসছে। বেশ লম্বা চওড়া লোকটার চোখ দুটো কটা, তার মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি, পরনে একটা ঘিয়ে রঙের ফতুয়া। অদ্ভুত একটা সম্মোহনী ব্যক্তিত্ব আছে লোকটার মধ্যে। লোকটা এবার জীবজিরাওকে প্রশ্ন করল, জিবা, এরা কারা? এরা ট্যুরিস্ট বাবা, মাঠগাঁও যাচ্ছিল, কিন্তু রাস্তায় গাড়ি খারাপ হয়ে পড়েছে। একই দুর্যোগের রাত, তাই আমি এদের গ্রামে নিয়ে এলাম। আজ রাতটা এখানেই থাকবে এরা বাবা আমাদের বাড়িতে। আশা করি কোনো অসুবিধা হবে না। জীবজিরাও বলল। লোকটা এবার ডিসিপি পাটিল ও শ্রেয়াকে জরিপ করে নিল। তারপর
সে মৃদু স্বরে বলল, নিশ্চয়ই। এরা আজ রাত এখানেই থাকুক। তুই বৌমাকে বল ঘর গুছিয়ে দিতে, এদের বিশ্রামের জন্য। লোকটা চলে যাচ্ছিল সকলকে পাশ কাটিয়ে। তখনই শ্রেয়া বলল, আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার। তুলজা রাও, আমি এই গ্রামের প্রধান। তুলজারাও হাঁটতে হাঁটতে কয়েক হাত দূরে একটা মন্দিরের দিকে এগোলো। ছোট্ট কিন্তু বেশ অদ্ভুত স্থাপত্য মন্দিরের। আসুন স্যার, আসুন ম্যাডাম, আমাদের বাড়িতে আসুন। ডান দিকে কিছুটা দূরে একটা বাড়ির দিকে দুজনকে নিয়ে যেতে লাগলো জিবজিরাও। বাড়িটা বেশ বড়, মারাঠি ও পর্তুগিজ স্থাপত্যের একটা সুন্দর মিশ্রণ। ডিসিপি পাটিল এবং শ্রেয়া বাড়িতে ঢুকলো। বাড়ির ঠিক মধ্যিখানে ডাইনিং রুম। একজন অল্প বয়সী মহিলা সেখানে বসে কিছু কাজ করছিল। অতিথিদের দেখেই সে মাথায় ঘোমটা দিল। জিবাজিরাও মহিলার কাছে এলো হাসি মুখে। পুষ্পা, এনারা ট্যুরিস্ট গো, গাড়ি খারাপ হয়ে পড়ায় কাছেই আটকে পড়েছিল। আজকে রাতটা এনারা আমাদের সাথেই থাকবে। তুমি এনাদের কিছু খাবার বেড়ে দাও আর গেস্ট রুমটা খুলে দিও। পুষ্পা ডিসিপি ও শ্রেয়াকে একবার জরিপ করে নিল। তার সাথে চোকাচুকি হতেই শ্রেয়ার কেমন যেন একটা অস্বস্তি হলো। মহিলাটার চোখটা কেমন যেন, মনে হচ্ছে শ্রেয়ার অন্তরটা পড়ে নিতে চাইছে। পরক্ষণে পুষ্পা নিজের স্বামীর কথা বলে চলতে লাগলো। ডাইনিং রুম থেকে পশ্চিম দিকে গেল সে। ডিসিপি পাটিল একটা সোফায় বসল। ভালো করে চারদিক মেপে নিচ্ছে তার তীক্ষ্ণ দৃষ্টি। সে হঠাৎ প্রশ্ন করল, আচ্ছা জিবাজি, এই বাড়িতে কি আপনারা তিনজনই থাকেন? আগে হ্যাঁ স্যার, মা আমার ছোটবেলায় মারা যায়। তারপর থেকে আমি আর বাবাই আছি। এইসবে 1 বছর হলো পুষ্পাকে বিয়ে করে ঘরে এনেছি। খুব কপাল করে একটা বউ পেয়েছি স্যার। স্মিত হাসল ডিসিপি পাটিল। কয়েক সেকেন্ড পরেই পুষ্পা এসে বলল, আপনারা আসুন, ঘর তৈরি আছে। খাবার আমি ঘরেই দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। এই বলে সে দুজনকে পশ্চিম দিকের একটা ঘরে নিয়ে গেল। জিবাজি গেল না। সে বলল, আমাকে একটু বেরোতে হবে, কিছু কাজ আছে। আপনাদের কোনো অসুবিধা হলে পুষ্পাকে নির্দ্বিধায় বলবে। শেষের কথাটা ডিসিপি পাটিলের ঠোঁটে একটা বাঁকা হাসি এনে দিল। একদম সঠিক জায়গাতেই সে এসেছে। আজ রাতে এই নরপিশাচগুলোর শেষ নিশ্চিত। চোয়ালগুলো শক্ত করল সে। গেস্ট রুমে ঢুকে শ্রেয়া দেখল ভিতরটা বেশ ছিমছাম। একটা মাস্টার সাইজ খাট, সোফা, লাইট, ফ্যান, কারুকার্য করা বড় বড় জানলা এবং অ্যাটাচড বাথরুম রয়েছে। শ্রেয়া খাটের ওপর গিয়ে বসল। ডিসিপি পাটিল দরজাটা বন্ধ করতে যাবে এমন সময় খুব নিচু স্বরে পুষ্পা তাকে বলল, স্যার, স্যার, আপনি আপনি কথাটা শেষ করতে পারল না সে। হঠাৎ সে চুপ করে গেল। চোখে তার আতঙ্কের ছায়া। দ্রুত পায়ে সে চলে গেল। ডিসিপির কাঁধে হাত রাখল শ্রেয়া। কি হয়েছে স্যার? হ্যাঁ, না না না, কিছু না। দরজাটা বন্ধ করে দিন। আসুন, একটু রেস্ট করুন। আমাদেরকে তো প্ল্যানও করতে হবে। চলো। দরজাটা বন্ধ করে দিল ডিসিপি পাটিল। ঘরে এসে বিছানায় বসল সে। শ্রেয়া তাকে বলল, স্যার, আজকে রাতে ওরা নিশ্চয়ই আমাদেরকে বলি বানাবে। যদি না আগে থেকে বলি জোগাড় করে থাকে। কিন্তু সেটা আমরা কি করে বুঝবো? হাসল ডিসিপি পাটিল। শ্রেয়া, এই পুষ্পা যেই খাবারটা আনবে সেটা খেয়ে যদি আমরা অজ্ঞান হয়ে যাই তাহলেই বুঝবো আমরা বলি, আর তা না হলে বুঝতে হবে বলি জোগাড় হয়ে গেছে। কিন্তু স্যার, যদি বলি জোগাড় করেও ওরা আমাদেরকে বলি বানায় তাহলে? বেশ বোঝা যাচ্ছে শ্রেয়ার মধ্যে একটা চাপা ভয় আছে। ডিসিপি পাটিল ছোট্ট চৌকো স্যাটেলাইট ফোনটা নিজের জুতোর মধ্যে থেকে বের করে শ্রেয়াকে দিল। এটা তুমি তোমার কাছেই রাখো। যেই মনে হবে আমরা বিপন্ন, সাথে সাথে টিপবে এই বোতামটা। পানাজিতে খবর চলে যাবে এবং ব্যাকআপ বেরিয়ে পড়বে আমাদের জন্য। শ্রেয়া ফোনটা নিল। এবার যেন একটু আশ্বস্ত লাগলো তার। এই দেওয়া নেওয়ার মুহূর্তে দুই দুঁদে অফিসারের হাতে হাত ছোঁয়া লাগায়
তাদের শরীরে এবং মনের মধ্যে একটা উন্মাদনা খেলে গেল। চোখাচোখি হলো দুজনের। শ্রেয়াকে বেশ ভালো করে দেখল ডিসিপি নীলেশ পাটিল। গোয়াতে পোস্টিংয়ের পর থেকেই মনটা বেশ ভালো হয়ে উঠেছে তার। একে এই রাজ্যের মনোরম পরিবেশ, আর তার উপরে উপরি পাওনা হিসেবে শ্রেয়া। এই ইন্সপেক্টর তার মনের উপর যেন এক জাদু চালিয়ে দিয়েছে। সময়ের সাথে সাথে তার প্রতি কি দুর্বলতা অন্য কিছুতে পরিণত হচ্ছে? সেই আদিম লোক কি? শ্রেয়া মুচকি হাসল, কিন্তু তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তার মনের অবস্থা। ভয়ঙ্কর এক আন্ডার কাভার মিশনে এসেও তার মন হাবুডুবু খাচ্ছে ডিসিপির জন্য। নীলেশকে সে নিজের করতে চায় এই ঘরে। চিন্তাটা মাথায় আসতেই মুখটা লাল হয়ে গেল শ্রেয়ার। আস্তে আস্তে এবার তারা একে অপরের কাছে আসতে শুরু করলো কোনো এক জাদু বলে। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। স্যার, আপনাদের খাবার নিয়ে এসেছি, ঘরে আসবো? পুষ্পার গলা। শ্রেয়া নিজেকে সামলে উত্তর দিল, হ্যাঁ আসুন। ঘরে ঢুকলো পুষ্পা। দুটো থালা তার হাতে, তাতে আছে রুটি, একটা সবজি, খাসির মাংস এবং চাটনি। থালা দুটো বিছানায় রাখলো সে। এ তো এলাহি ব্যাপার। অনেক ধন্যবাদ আমাদের জন্য এত সুন্দর আয়োজন করার জন্য। তৃপ্তি ঝরে পড়ল ডিসিপির গলায়। পুষ্পা কিন্তু হাসল না। সে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। শ্রেয়ার দিকে তাকালো ডিসিপি পাটিল। শ্রেয়া খাবারের দিকে তাকিয়ে আছে। খানিকটা চিন্তা স্পষ্ট তার মুখে। ডিসিপি পাটিল হাসল। খেয়ে নাও শ্রেয়া, এবার দেখাই যাক না আমরা বলি হই না অন্য কেউ। এই বলে খাওয়া শুরু করলো ডিসিপি পাটিল। শ্রেয়াও খেতে শুরু করলো। বাইরে ঠান্ডা হাওয়া বইছে, মাঝে মধ্যে মেঘ ডাকছে, আবার বৃষ্টির ইঙ্গিত দিচ্ছে প্রকৃতি। সাদা বাড়িটার সামনে দাঁড়াতেই আনাইকা অবাক হয়ে গেল। জঙ্গলের প্রান্তে অবস্থিত এই বাড়িটা মিনি গথিক ধাঁচে। এই ধরনের বাড়ি সে স্পেন, পর্তুগালে আগে দেখেছে, কিন্তু এই বাড়িটার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে। একটা মাতাল করা অনুভূতি আছে, সাথে আছে গা ছমছমে ভাব। সৃজিতা আনাইকাকে ধরেছিল। বাড়িটা সম্বন্ধে সে উক্তিটা না করে পারল না। মিস্টার প্রিন্সে বলতেই হবে, আপনার চয়েস কিন্তু সত্যি খুব ভালো। এই ঘন জঙ্গলের মধ্যে এরকম একটা অসাধারণ বাড়ি, উফ! আমি তো এখান থেকে ফিরতেই চাইব না। হাসলো আনাইকা। জনের সাথে তার চোখাচোখি হলো। আপনার গ্রামের নামটাও কিন্তু বেশ সুন্দর মিস্টার জন, সাঁচিওয়াদি। আচ্ছা, এর মানেটা কি? প্রশ্ন করলো সৃজিতা। সাঁচি মানে শান্তি ম্যাডাম। আমাদের গ্রামটা খুব শান্তিপ্রিয় একটা গ্রাম। এখানে সবাই সুখে শান্তিতে মিলেমিশেই থাকে। আনাইকা আবার মেকি শরীর খারাপের ভান করলো। আমি একটু রেস্ট নিতে চাই। এবার বাড়িতে প্লিজ আমাকে ঢুকতে দিন মিস্টার জন। আই এম সো টায়ার্ড। জন এবার বাড়ির সদর দরজা খুলল। ভেতরটা বেশ ছিমছাম। একটা ঘর খুলে দিয়ে সে দুই অতিথিকে বলল, ম্যাডাম, আপনারা এই ঘরে থাকবেন। ফ্রিজে নিশ্চয়ই কিছু আছে, আমি আপনাদের জন্য গরম করে নিয়ে আসছি। বেশ, আমরা তাহলে একটু বিশ্রাম করি। চল আনাইকা। দুই বন্ধু ঘরে ঢুকে দরজা দিয়ে দিল। খাটের ওপর ঝাঁপ দিয়ে লম্বা হতেই দুই বন্ধুর মুখে খেলে গেল একটা অদ্ভুত হাসি। লাইট বন্ধ করে তারপর তারা কথা বলতে লাগলো। রাতের অন্ধকারে সেই ফিসফিসানি চাপা পড়ে গেল। রাত 11টা। একই অমাবস্যা, তার উপর ঝমঝমিয়ে আবার বৃষ্টি নেমেছে। অন্ধকার বাড়িটার একটা ঘরে লণ্ঠনের আলো জ্বলছে। উলঙ্গ হয়ে পুষ্পা বসে আছে খাটে। তার শ্বাস প্রশ্বাসের গতি দ্রুত। চোখের মধ্যে তার ভয় এবং ঘৃণা। বিগত 1 বছর ধরে সে নরকে রয়েছে। পুরনো জীবনের কথা ভেবে, এহসানের কথা ভেবে তার দু চোখ গড়িয়ে অশ্রুধারা নেমে আসে। নিজের বুকে হাত জড়িয়ে বসে আছে পুষ্পা, যেন লালসা লিপ্ত নেকড়েদের থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করছে। তবে সে নিজেও জানে সে চেষ্টা বৃথা। হঠাৎ ঘরের দরজা খুলে গেল।
ঘরে প্রবেশ করল একজন প্রৌঢ় ব্যক্তি, তার শ্বশুর তুলজা রাও। তার পরনে শুধুমাত্র একটা লাল ধুতি, সারা গা উলঙ্গ। লম্বা চওড়া এই লোকটা প্রৌঢ় বয়সেও বেশ পেশিবহুল শরীর, এবং তার সাথে তার বুকে পিঠে বিভিন্ন জায়গায় পুরনো আঁচড়ের দাগ। পুষ্পার পাশে খাটে এসে বসল তুলজা রাও। তার কটা চোখে দাউ দাউ করে জ্বলছে লালসার আগুন। নিজের কাঁচা পাকা দাড়িতে হাত বুলিয়ে পুষ্পার কোমরে হাত রাখল সে। তারপর একটানে নিজের বৌমাকে নিজের শরীরের একেবারে কাছে নিয়ে এলো এই প্রৌঢ়। তুলজা রাওয়ের নিঃশ্বাসে মদের কড়া গন্ধ মিশে সে হিসিয়ে উঠল, আজ আহুতির রাত মুলকি জন এবার ব্যবস্থা করেছে। হ্যাঁ, এবার একসাথে অনেকজন এই 1 বছর অনেক কষ্ট সহ্য করেছে আমাদের গ্রাম। আজকে আমাদের সবার পরিত্রাণ, আবার সব ঠিক হয়ে যাবে রে। পুষ্পা ভয় সিঁটিয়ে গেল। তার চোখের সামনে আজ এতগুলো মানুষের প্রাণ অঘরে ঝরে যাবে, এটা ভাবতেই তার বুক কেঁপে উঠছে। কিন্তু সে নিরুপায়। সে যে নরকে এক কয়েদি বিগত কয়েক বছর ধরে, তার আর কিছুই করার নেই। তুলজা রাও ধীরে ধীরে পুষ্পার ঘাড়ে গলায় লালসার প্রহার শুরু করল। তার কামাতুর কণ্ঠ শোনা গেল, আহুতির আগে তুই আমার আহুতি রে মুলকি। আজ তোকে অপসরা লাগছে রে। আমাদের আজকের মিলন এই গ্রামের উত্তরসূরির রাস্তা তৈরি করে দেবে। হ্যাঁ, আহুতির পর আমরা মিলিত তো হই, কিন্তু আমি ততক্ষণ অপেক্ষা করতে পারবো না রে। হ্যাঁ, অপেক্ষা করতে পারবো না। আয় তোকে ভেজিয়ে দি। পুষ্পা শক্ত হয়ে বসে আছে, চোখ বন্ধ করে ফেলেছে সে। তার বুক ওঠানামা করছে জোরে জোরে। এই লোকটাই 1 বছর আগে তার সামনে তার স্বামী এহেসেন এবং তার বোন রাধিকাকে খুন করায়। পুষ্পা ভেবেছিল তাকেও মেরে ফেলবে, কিন্তু না, এই নরপিশাচের দলের অন্য আরো ভয়ঙ্কর ফন্দি ছিল। তুলজা রাও বলপূর্বক তার ছেলের সাথে পুষ্পার বিয়ে দেয়। সে বলে পুষ্পা এই গ্রামের উত্তরসূরির জন্ম দেবে। এই কথা নাকি তাকে তার আরাধ্য বলেছে। তারপর থেকে আজ 1 বছর কেটে গেছে। জীবজিরাও হচ্ছে পুরুষত্বহীন, সেটা বুঝতে পারে পুষ্পা, এবং তাই তার বিয়ে হচ্ছিল না। বিয়ের পর থেকে তাকে ভোগ করে চলেছে তুলজা রাও। জলদি গর্ভবতী না হওয়ায় অনেক অত্যাচারও সহ্য করতে হয়েছে পুষ্পাকে। পালানোর চেষ্টা সে যে করেনি তা নয়, কিন্তু তার সব চেষ্টা বিফলে গিয়েছিল। ধরা পড়ে মারাত্মক নিপীড়ন তাকে সহ্য করতে হয়েছে, কিন্তু সে সুযোগ খুঁজছিল কোনোভাবে যদি পুলিশ অবধি তার অবস্থা, এই গ্রামের কথা পৌঁছানো যায়। শেষ অবধি সে পৌঁছতে পেরেছে, এবং সেটা সেই গ্রামেরই একজনের জন্য। ডিসিপি নীলেশ পাটিল এখন এই বাড়িতেই আছে, কিন্তু তাও যে বিপদ মারাত্মক। অফিসারটি যে সুরক্ষিত নয়, বিপদ যে তার খুব কাছেই। আজকে তোর সাথে মিলিত হলে তোর গর্ভবতী হওয়া অবসম্ভাবী। আয় আয়, আমার খিদে মেটাবি। আয়, এই গ্রামকে নতুন ঊর্জা দিবি। আয় আয় আয়। এই বলে পুষ্পার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল তুলজা রাও। ঘৃণা হলো পুষ্পার, কিন্তু সে যে অসহায়। এখন এই শয়তানের উপাসক যেন ক্ষুধার্ত পশু। তার হাত পুষ্পার সমস্ত শরীরে ভ্রমণ করতে লাগলো। খেলতে লাগলো তুলজা রাও তার বৌমার শরীর নিয়ে। তারপর একটানে পুষ্পাকে বিছানায় ফেলে দিল সে। ধুতি লুটিয়ে পড়ল মাটিতে। প্রবেশ করলো সে পুষ্পার মধ্যে। বাইরে বাজ পড়ল ঠিক তখনই। লালসার গতি বাড়ছে তুলজা রাওয়ের। পুষ্পা চোখ বন্ধ করে ফেলল। তার চোখ দিয়ে জল গড়াচ্ছে।
দূরে গ্রামের মন্দিরের কাছে লোকজন জড়ো হচ্ছে। আজ আহুতির রাত যে। প্রায় মাঝরাত। হঠাৎ ঘুম ভেঙে গেল সৃজিতার। চোখ মেলতে সে দেখল চারিদিকে শুধু অন্ধকার। যেই ঘরে তারা ঘুমিয়েছিল সেখানে তো এত অন্ধকার ছিল না। মুহূর্তের মধ্যে সে উঠে বসতে গেল, কিন্তু এ কি? সৃজিতা পারল না। কি কি হচ্ছে? উঠতে পারছি না কেন? নিজেকে প্রশ্ন করল সৃজিতা। খানিকক্ষণের মধ্যেই অন্ধকারে তার চোখ সয়ে গেল। এ কি? এটা তো সেই ঘরই নয় যেখানে সে আর আনাইকা রাত কাটাচ্ছিল। এ যে স্যাঁতস্যাঁতে একটা ধুলোয় ভরা অন্ধকার ঘর, যেন একটা কালকুঠুরি। আর তার দুটো হাত পা শিকল দিয়ে বাঁধা। কে করেছে এসব? মানে কি এসবের? সৃজিতা আশেপাশে তাকাতে দেখল আনাইকা অজ্ঞান হয়ে শুয়ে আছে তার পাশে। সৃজিতার মতনই অবস্থা তার বন্ধুর। আতঙ্কে চিৎকার করতে লাগলো এবার সৃজিতা। বাঁচাও, বাঁচাও আমাদের! হেল্প, হেল্প, প্লিজ কেউ আমাদের বাঁচাও! হেল্প, হেল্প! সৃজিতা চেঁচাচ্ছে, কিন্তু কোথাও কোনো সাড়া নেই। চারিদিকে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে বাজের শব্দ শোনা যাচ্ছে। সৃজিতা কিছুক্ষণ পর বুঝতে পারল তার চিৎকার করার সার। এবার সে আনাইকাকে ওঠানোর চেষ্টা করল। আনাইকা, আনাইকা জলদি ওঠ, ওঠ, আমরা বড় বিপদে ফেসে গেছি। আনাইকা ওঠ, প্লিজ জলদি ওঠ। সৃজিতার ধাক্কাধাক্কিতে আনাইকা চোখ খুলল। সেও কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। তারপর সন্ত্রস্ত স্বরে জিজ্ঞাসা করল, আমরা আমরা কোথায় রে? এই তো খেয়ে ঘরে শুয়েছিলাম, আর এখন আমাদের হাত পাশ এভাবে শিকল দিয়ে কে বেঁধে রেখেছে? কি হচ্ছে সব? জানি না, আমি কিচ্ছু জানি না। শুধু এটুকু বুঝতে পারছি যে জন আমাদের যা খাবার দিয়েছিল ওতে নিশ্চয়ই কোনো গন্ডগোল ছিল। আমাদের ও অজ্ঞান করে কোথাও একটা আটকে রেখেছে। ফাঁক? আমরা কোথায় ফেসে গেলাম সৃজিতা? কোন পাগলের খেলায় আটকে গেছি? আমাদের এখান থেকে পালাতেই হবে, যে করে হোক সৃজু, যে করে হোক পালাতে হবে। কিন্তু এই হাত পা বাঁধা অবস্থায় আমরা কি বা করতে পারি? কিছু তো একটা করতেই হবে। তো আজ রাত হয়তো শেষ রাত হবে আমাদের। আনাইকার কথা সবে শেষ হয়েছে, ঠিক তখনই ঘরের দরজা খুলে গেল। বাইরে থেকে ধেয়ে আসা ঠান্ডা হাওয়া ধুলোয় ভর্তি গুমোট ঘরে যেন রেহাই নিয়ে এলো। একটা লোক দাঁড়িয়ে আছে দরজায়। আনাইকা চেঁচিয়ে উঠল, হেল্প, প্লিজ হেল্প, রেস্কিউ আস! আমাদেরকে এখানে আটকে রেখেছে। উইথ টুরিস্ট, প্লিজ হেল্প মি! লোকটা এবার টর্চ জ্বালালো। সঙ্গে সঙ্গে সৃজিতার মুখ দিয়ে বেরোলো, জন প্রিন্সে। উন্মাদের মতো অট্ট হাসিতে ফেটে পড়ল জন। কি ম্যাডাম, কেমন লাগছে সাঁচিবাদীদের আপ্যায়ন? জনের এমন ব্যবহার দেখে আরো ভয়ে সিটিয়ে গেল আনাইকা। মুখ থরথর করতে লাগলো দুই বন্ধু। জন আনাইকার মুখের কাছে এসে বিদ্রুপের স্বরে ফিসফিস করতে লাগলো, খিদেটা তো খুব বেশি আপনার, তাই না ম্যাডাম? তোরা নিজেরাই আমার সাথে নিজেদের মৃত্যুর কাছে এগিয়ে এসেছিস। তবে চিন্তা করিস না, তোদের মৃত্যু সাধারণ মৃত্যু নয়, তোরা আহুতি। তোদের আহুতির ফলে এই গ্রামে যে খরা মহামারী গত 1 বছর ধরে জেরবার করে দিচ্ছে তা সেরে যাবে। তোদের আহুতি বৃথা যাবে না। আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও প্লিজ। আমরা কাউকে কিছু বলবো না। প্লিজ আমাদের মেরো না, প্লিজ, দয়া কর। কথাটা শেষ করতে পারল না সৃজিতা। জনের সপাট থাপ্পড়ের আঘাতে ব্যথায় কাতরে উঠল সৃজিতা। আনাইকা তখন ঠকঠকিয়ে কাঁপছে। জনের মুখটা যেন একটা পিশাচের মতো লাগছে। হিসহিসে গলায় সে বলে চলে,
কাল রাত্রির ভোগ হওয়ার সবার সৌভাগ্য হয় না রে মাকে। চেঁচামেচি বন্ধ কর, আর কিছু সময়ের মধ্যেই তোদেরকে নিয়ে যাব। চুপ করে বসে থাক। আর হ্যাঁ, এখান থেকে পালানোর চেষ্টা করার চিন্তাও করিস না। সাঁচি ওয়াদি থেকে আজ অবধি কোনো আহুতি পালাতে পারেনি। সৃজিতার গাল ব্যথায় টনটন করছে, তার মাথা ঘুরছে। মাথা নিচু করে বসে রইল সে। জন ঘর থেকে বেরিয়ে গেল। অন্ধকার ঘরে বসে রইল সৃজিতা এবং আনাইকা। সময় গুনতে লাগলো তারা, কাল ধরিত্রীর আহুতি হওয়ার অপেক্ষা। জঙ্গলের ঘন প্রান্ত, আগুন জ্বলছে কালো পাথরের একটা ভয়ঙ্কর প্রতিমার সামনে। কাল ধরিত্রী, তার 13টা হাত, তার প্রত্যেকটা হাতে মানুষের মুন্ডু এবং মুখটা পিশাচির মতো, গায়ে বিভিন্ন সব উল্কি আঁকা। সে আগুনকে ঘিরে উলঙ্গ হয়ে নাচছে বেশ কয়েকজন পুরুষ এবং নারী। তাদের মধ্যে দেখা গেল জন পেন্সে, টনি ডিসুজা, জিবজিরাও এবং পুষ্পাকে। পুষ্পার মুখে আতঙ্ক, কিন্তু সে অক্ষম। এই মরণ খেলাকে আটকানোর চেষ্টা সে করেছে, কিন্তু ডিসিপি পাটিল যে এখন হাড়ি কাটে। বুকটা কেঁপে উঠল পুষ্পার। এটা পুষ্পার আগেই বোঝা উচিত ছিল। ঘরের শত্রুই তো বিভীষণ। নাচতে থাকা মানুষগুলোর থেকে খুব ক্ষীণভাবে ভেসে আসছে অদ্ভুত সুরের নিগূঢ় মন্ত্রপাঠ। কাল ধরিত্রীর বাঁ দিকে 3টে হাড়ি কাঠ, এবং তাতে অচেতন অবস্থায় মাথা দিয়ে আছে 3 জন মানুষ, সৃজিতা, আনাইকা এবং ডিসিপি নীলেশ পাটিল। তাদেরকে পিশাচের ভক্তরা নিয়ে এসেছে আহুতির জন্য। হঠাৎ ডিসিপি পাটিলের মাথায় তীব্র ব্যথা হলো। চোখটা খুলল তার, চারপাশটা ঝাপসা লাগছে। আশেপাশে তাকাতেই সে 2 জন মেয়েকে দেখল। তার মতো সেও হাড়ি কাটে। ক্ষণিকের মধ্যে নীলেশের কাছে সমস্তটা পরিষ্কার হয়ে গেল। আজকে তারা 3 জন হচ্ছে বলি। সে দেখতে পেল জিবজিরাও, পুষ্পা এবং বাকি অনেকজনকে। এমন একজনকেও সে দেখতে পেল যে ওই গ্রামবাসীর হয়েও পুলিশকে সাহায্য করে যাচ্ছে বিগত কয়েক সপ্তাহ ধরে। এবার ডিসিপির মূর্তিটাকে দেখতে পেল। আঁতকে উঠল সে। কি ভয়ঙ্কর! কিন্তু শ্রেয়া কই? চারিদিকে পাগলের মতো খুঁজতে লাগলো তার 2 চোখ, কিন্তু না, শ্রেয়া কোথাও নেই। আতঙ্কের ডঙ্কা বেজে উঠল ডিসিপির মনে। ঠিক তখনই সমস্ত উলঙ্গ মানুষেরা নাচা থামালো। একজন কালো ধুতি পরিহিত প্রৌঢ় এগিয়ে এলো মূর্তির সামনে। তুলজারাও! মুখ থেকে বেরিয়ে এলো ডিসিপি নীলেশ পাটিলের। হ্যাঁ, আমি সাচিওয়াড়িতে আরো একবার নতুন করে আপনাকে স্বাগতম মিস্টার থুরি আর ডিসিপি পাটিল। আশা করি আমাদের গ্রামের আপ্যায়ন আপনার বেশ পছন্দ হয়েছে। গর্জে উঠলো এবার ডিসিপি। শুয়োরের বাচ্চা, তুই কি ভাবছিস আমাদের মেরে পার পেয়ে যাবি? আমার সাথে এতক্ষণ মাঠগাঁও থানায় খবর দিয়েছে নিশ্চয়। ব্যাকআপ এলো বলে তোরা কেউ বাঁচবি না। অট্ট হাসিতে ফেটে পড়ল তুলজারাও এই কথায়। তাই নাকি ডিসিপি? কিন্তু তো সাথী কই রে? সাথী কই? তুলজারাও এর শেষ কথাটায় শিহরণ খেলে গেল ডিসিপির শরীরে। চিৎকার করে উঠল সে। শ্রেয়া কোথায়? কি করেছিল ওর সাথে তোরা? কোথায় ও? তুলজারাওয়ের হাসিটা নিকরের মতো শোনাচ্ছে। তারপর জনের দিকে তাকিয়ে বিদ্রুপের সুরে বলল, জন, ইন্সপেক্টর ম্যাডামকে নিয়ে আয় দেখি। হ্যাঁ, নিয়ে আয়। ডিসিপির মন উতলা হয়ে পড়েছে খুব। জন পেন্সের সাথে সাথে চলে গেল একটা গাছের পেছনে। কয়েক সেকেন্ডের মধ্যে সে ফিরে এলো একটা মেয়েকে নিয়ে। শ্রেয়া, তার হাত শিকল দিয়ে বাঁধা, মুখে চোখে তীব্র আতঙ্কের ছাপ। শ্রেয়া! চেঁচিয়ে উঠল ডিসিপি। শ্রেয়া, তুমি ঠিক আছো? শ্রেয়া, ভয় পেও না শ্রেয়া, ব্যাকআপ চলে আসবে।
কাঁচুমাচু গলায় ফুঁপিয়ে ফুঁপিয়ে শ্রেয়া এবার মুখ খুলল। আই এম সরি স্যার, আমাদের খাবারে খুব কড়া ওষুধ মিশিয়েছিল এরা। আমার জ্ঞান একটু আগে ফিরেছে স্যার। স্যার এরা স্যাটেলাইট ফোনটা নষ্ট করে দিয়েছে। বাঁচার কোনো রাস্তা নেই স্যার আমাদের আর। আই এম সরি স্যার। ডিসিপি পাটিলের প্রথমবার একটা অন্যরকম ভয় হলো, একটা আদিম ভয়, মৃত্যু ভয়। কাল ধরিত্রীর পাশে রাখা মস্ত বড় খাঁড়াটা হাতে তুলে হাসলো এবার তুল চাড়াও। আরে আরে ডিসিপি, বাঁচার আর কোনো রাস্তা নেই তোদের। তুই তুই ভেবেছিলি আমাদেরকে হাতে নাতে ধরবি না? আমরা আমরা কাল ধরিত্রীর ভক্তরা শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের আরাধ্যের পুজো চালিয়ে যাচ্ছি। কত সাম্রাজ্যের উত্থান পতনের সাক্ষী এই গ্রাম, কিন্তু কিন্তু আমাদের অপদেবীর আহুতি আমরা কোনোদিনও থামাইনি। হ্যাঁ, গত 1 বছর ধরে অনেক কষ্ট সয়েছে এই গ্রাম, কারণ গতবারের আহুতিতে আমাদের অপদেবী খুশি হয়নি। কিন্তু কিন্তু এবার সে তৃপ্ত হবে। আজকের রাতের নক্ষত্রগত 50 বছরের সব থেকে বেশি অশুভ, সব থেকে বেশি অশুভ। আজ তোদের বলি দিয়ে এই গ্রামে সমৃদ্ধি ফিরিয়ে আনবো আমরা। হ্যাঁ, আমি হয়ে যাব অমর, আর শুরুটা তোকে দিয়েই হবে। ডিসিপি পাটিলের হাত পা কাঁপছে। ধীরে ধীরে মন্ত্রপাঠ করতে করতে তুলজারাও খাড়া উঁচিয়ে তার দিকে এগিয়ে আসছে। রাক্ষস আছে, আনি সাইন্ত আছে, আনি অপবিত্র আত্মায় আছে নানভীম। রাক্ষস আছে, আনি সাইন্তান আছে, আনি অপবিত্র আত্মায় আছে নানভীম। কাল ধরিত্রীছে নানভীম, আমহালা শাশ্বত জীবন আনি সমৃদ্ধির ধারা। এই বলিদান শিকার। সে শ্রেয়ার দিকে তাকালো। তাকে চেপে ধরে রেখেছে জন। মেয়েটার পক্ষে কিছুই করা সম্ভব নয়। তুলজারাও খুব কাছে চলে এসেছে। হঠাৎ ডিসিপি পাটিলের মনে পড়ল তার গলার লকেটের কথা। একটা ছোট্ট তরবারি, ছোট হলেও সেটা বেশ ধারালো। তার গলা হাড়ি কাটে থাকলেও হাত দুটো তো খোলা। সে ঠিক করলো মৃত্যুর সামনে আত্মসমর্পণ সে করবে না। এদিকে তুলজারাও খাড়া উঁচিয়ে ধরেছে। নিজের শরীরের সমস্ত জোর লাগিয়ে দিল ডিসিপি। হাড়িকাঠ ভেঙে মুক্ত করলো কয়েক সেকেন্ডে। উপস্থিত সবাই হতবাক এই পট পরিবর্তনে। কিন্তু তুলজারাও কিছু বুঝে ওঠার আগেই নিজের গলার লকেটটা সোজা বসিয়ে দিল ডিসিপি তার চোখে। গলগলিয়ে রক্ত বেরিয়ে এলো এবং আর্তনাদ করে উঠল ব্যথায় শয়তানের পূজারী। সঙ্গে সঙ্গে খাড়াটা ডিসিপি ছিনিয়ে নিল তুলজারাওয়ের থেকে এবং তার গলায় ধরে হুঙ্কার করে উঠল, এক পায়ে হলে তোদের প্রধানের বন্ধু আলাদা করে দেব। পিছনে যা, পিছনে যা সবাই। জন এবং গ্রামের বাকি লোকেরা হতবাক। শ্রেয়াও চমকে গেছে এই আচমকা পরিবর্তনে। ডিসিপি জনের দিকে ঘুরে আদেশ করলো, শ্রেয়ার হাত থেকে শিকলটা খুলে ওকে ছাড়। কাম অন, ফাস্ট। জন একটু ইতস্তত করলো। গর্জে উঠলো আবার ডিসিপি, খোল ওর বাঁধন, তোর গুরুর মাথা ওর অবস্থা। খোল। জন চুপচাপ শ্রেয়ার বাঁধন খুলে দিল। দৌড়ে শ্রেয়া ডিসিপিকে এসে জড়িয়ে ধরল। আমার তো বিশ্বাসই চলে গেছিল বাঁচার। আমি ভাবতেই পারিনি যে আমরা বাঁচবো। শ্রেয়া, আজকে মরবে এরা, আমরা বাঁচবো এবং বাঁচাবো এই দুটো মেয়েকে। তুমি এই খাঁড়াটা নাও, শক্ত করে ধরে থাকো ওই হারামিটার গলায়। এই দুটো মেয়েকে হাঁড়িকার থেকে বার করি। খাঁড়াটা শ্রেয়াকে দিয়ে আনাইকা এবং সৃজিতার দিকে ছুটে গেল ডিসিপি পাটিল। মেয়ে দুটোর হুঁশ ফিরেছে কয়েক মুহূর্ত আগে। তারা এত কিছু দেখে হতভম্ব। তাদেরকে হাড়িকার থেকে বার করলো ডিসিপি। এবার সে টনি ডিসুজার দিকে তাকিয়ে বলল, টনি, তুমি পুষ্পাকে নিয়ে এক্ষুনি আমাদের সাথে চলবে। তোমরা দুজন আজ থেকে নতুন জীবন শুরু করবে। টনি পুষ্পার হাত শক্ত করে ধরে ডিসিপি পাটিলের দিকে এগোতে লাগলো।
জীবজিরাওয়ের চোখে মুখে রাগ এবং ঈর্ষা খেলে যাচ্ছে। জন হতবাক। জন গর্জে উঠল রাগে টনির দিকে তাকিয়ে। গদ্দার, তুই আমাদের বিরুদ্ধে গিয়ে চক্রান্ত করে বাঁচতে পারবি ভাবছিস? তুই কালকে সকালটাও দেখতে পারবি না। টনি কোনো কথাই গ্রাহ্য করল না। সে পুষ্পাকে নিয়ে শুধু এই গ্রাম থেকে বেরোতে চায়, কিন্তু একটা জিনিস তাকে খুব ভাবাচ্ছে। এইখানে একজন মানুষ উপস্থিত আছে যার বিশ্বস্ততা নিয়ে তার নিজের যথেষ্ট সন্দেহ আছে। ডিসিপি পাটিল শ্রেয়ার দিকে পিছন করে বসে আছে। সে বলল, শ্রেয়া, ওই তুলজাকে ধরে নিয়ে চলো, আজ একে থানায় নিয়ে যাব আমরা। ব্যাকআপের ব্যবস্থা ঠিক করিয়ে দেব। আগে এটাকে মাঠগাঁওতে নিয়ে যাই, তারপর পুরো গ্রামের সব কটা কষায়ের ব্যবস্থা করব। আর পালানোর পথ নেই। আপনি ঠিক বলেছেন স্যার, পালাবার সত্যি আর কোনো পথ নেই। শীতল স্বরে বলল শ্রেয়া। চমকে গেল ডিসিপি। সাথে সাথে সে পিছনে ঘুরল। ইন্সপেক্টর শ্রেয়ার মুখে খেলছে একটা বাঁকা প্রহেলিকাময় হাসি। সে তুলজারাওয়ের গলা থেকে খাড়াটা সরিয়ে নিয়েছে, কিন্তু হাতে ধরে আছে। হিংস্রতা খেলে যাচ্ছে তার গোটা মুখ জুড়ে। কি বলছো? তুমি খাড়াটা নিচে নামালে কেন? সাথে সাথে কিছু ঘটনা ঘটল। ঘটনাগুলোর তীব্রতা এবং ক্ষিপ্রতায় উপস্থিত সকলে হতচম্বিত হয়ে গেল। শ্রেয়া খাড়াটা সোজা তুলজারাওয়ের বুকে বসিয়ে দিল। ভয়ঙ্কর আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল তুলজারাও। রক্তে ভেসে গেল মাটি। ঠিক তারপরে খাড়াটা তুলজারাওয়ের বুক থেকে টেনে বার করে সোজা ছুঁড়ে দিল টনির মাথা লক্ষ্য করে। রক্ত এবং খিলু ছিটকে বেরিয়ে এলো ছেলেটার। কয়েক সেকেন্ডে মৃত টনি। আনাইকা এবং সৃজিতার মুখে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে আসার কিছুক্ষণ আগের খুশি এখন পরিবর্তিত হয়েছে তীব্র আতঙ্কে। পুষ্পা পাথরের মতো স্থির হয়ে মাটিতে বসে পড়ল টনির রক্তাক্ত দেহের পাশে। এতক্ষণ ধরে ঘটে চলা ঘটনাগুলো এলোমেলো করে দিয়েছে ডিসিপি পাটিলকে। সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে শ্রেয়ার দিকে। কোথায় তার সেই চেনা কর্তব্যপরায়ণ পুলিশ ইন্সপেক্টর, সেই মহিলা যাকে সে ভালোবেসে ফেলেছে? একে শ্রেয়া হুঙ্কার দিয়ে উঠল, আজ থেকে আমি কাল ধরিত্রীর প্রধান পূজারী। তুলজারাও কমজোর হয়ে পড়েছিলেন, তাই তাকেও কাল ধরিত্রীর কাছে পাঠিয়ে দিলাম। জন, পুষ্পাকে নিয়ে আয় দেবীর সামনে। জন পুষ্পার চুলের মুঠি ধরে হিড় করে টানতে টানতে নিয়ে এলো অপদেবীর সামনে। আর একজন গ্রামবাসী টনির মাথা থেকে খাড়াটা টেনে বের করে নিয়ে এসে দিল শ্রেয়াকে। শ্রেয়া আর চোখে দেখছে পুষ্পাকে। হিসহিসিয়ে উঠল শ্রেয়া। গত বছর বাবা ভুল করেছিল তোকে বাঁচিয়ে রেখে, আজ সে ভুল শুধরে নেবার সময় এসে গেছে। সঙ্গে সঙ্গে এক কোপে পুষ্পার মাথা আলাদা করে দিল শ্রেয়া। সেটা ছিটকে এসে পড়ল ডিসিপি নীলেশ পাটিলের সামনে। এবার চিৎকার করে উঠল ডিসিপি, শ্রেয়া, কি করছো এসব? তুমি এদের একজন? শীতল চাহনি শ্রেয়ার, তার উত্তরে চরম কুটিলতা। হ্যাঁ, আমি শ্রেয়া সালগাঁওকর, এই সাচিবাদীর তুলজারাও সালগাঁওকরের মেয়ে, জীবাজিরাওয়ের বোন। পুলিশ ডিপার্টমেন্টে আমি দায়িত্ব নিয়ে আমাদের গ্রামের বলি প্রথার সমস্ত ব্যাপারটা এত বছর ধরে ঢেকে আসছিলাম, কিন্তু আপনি সেটা জেনে গেলেন। যদিও সেটার আসল কারণ ছিল পুষ্পা এবং টনি, কিন্তু আপনার বুদ্ধির তো দাদ আমি দেবই স্যার। শ্রেয়া থামল। ডিসিপি পাটিলের মাথার শিরা দপদপ করছে। সে মাথা চেপে ধরে বলল, গড, এই মিশন তাহলে শুরু থেকেই কম্প্রোমাইজ ছিল। গড। শ্রেয়া খাড়া হাতে এগিয়ে এলো ডিসিপির দিকে। একটু কেঁপে গেল তার গলা। আপনাকে আমি ভালোবেসে ফেলেছিলাম স্যার, কিন্তু কাল ধরিত্রীর আহুতির সামনে কোনো অনুভূতির কোনো মূল্য নেই। তাই আপনাকেও আহুতি হওয়ার থেকে আমি আটকাতে পারলাম না। আমায় ক্ষমা করবেন স্যার, আপনার জীবন এখন কাল ধরিত্রীর প্রাপ্য। ডিসিপির মাথা ঘুরছে।
খানাটা উঁচিয়ে তুলল শ্রেয়া। তার চোখ দুটো ভিজে, কিন্তু কাল ধরিত্রের প্রতি কর্তব্য সে পালন করার জন্য বদ্ধপরিকর। আগুনের লেলিহানি শিখা আরো উঁচু হয়ে চলছে। হঠাৎ এক অট্টহাসির কলতানে কেঁপে উঠল গোটা জমি। সঙ্গে সঙ্গে শ্রেয়া এবং বাকি গ্রামবাসীরা তাকালো যেদিক থেকে হাসি আসছে সেই দিকে। যে দৃশ্য তারা দেখতে পেল তাতে উপস্থিত সকলের আত্মা কেঁপে গেল। একটু আগে অবধি যে দুই মেয়েকে গ্রামবাসীরা আহুতি হিসেবে হাড়ি কাটে রেখেছিল, সেই আনাইকা এবং সৃজিতার শরীর পাল্টে যাচ্ছে। ছিঁড়ে পড়ছে তাদের পোশাক, বদলে যাচ্ছে তাদের সুন্দর নরম লাস্যময় শরীর। লালচে কালো উলঙ্গ দুটো ভয়ঙ্কর শরীরে তাদের জিভ লম্বা হয়ে লক লক করছে, হলদে চোখ যেন নেকড়ের ন্যায়। তোদের ওই আহুতিতে মায়ের ক্ষুধা মেটে না রে, তাই আমাদেরই স্বয়ং আসতেই হলো এবার। শ্রেয়ার দিকে এগিয়ে আসতে আসতে বলল আনাইকা। সে যেন হাওয়ায় ভেসে ভেসে আসছে। সৃজিতাও এখন প্রায় শ্রেয়ার সামনে। তার ভয়াল জিভ দিয়ে একবার চেটে নিল শ্রেয়ার গালকে। শ্রেয়ার বুক এখন কাঁপছে। এ কি কারা এরা? যেন তার মনটা পড়ে ফেলল সৃজিতা। খেলিয়ে উঠল সে। আমরা কাল ধরিত্রীমার প্রধান সেবিকা তারুণ আর রাসুন। মায়ের খিদে ভয়ঙ্কর। তোদের গ্রাম মাকে দীর্ঘ সময় ধরে তৃপ্ত করতে ব্যর্থ। তোরা যে আহুতি দিস তা যথেষ্ট নয়, তাই আমাদের স্বয়ং আসতে হলো এই গ্রামে। যে জায়গায় মায়ের সৎকার নেই সেই জায়গাকে শ্মশান বানিয়ে দেওয়া যুগ যুগ ধরে আমাদের কাজ। আর আজ সাঁচিওয়াদের পালা। সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ল আনাইকা। বলা ভালো তারুণ। শ্রেয়ার টুটি লক্ষ্য করে মরণ আর্তনাদ করে উঠল শ্রেয়া। কয়েক সেকেন্ডের মধ্যেই সব শেষ। তারপর একে একে তারুণ এবং রাসুন উপস্থিত সকল মানুষকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। আগুনের লেলিহান শিখা এক নিগূঢ় শক্তিতে তার বিস্তার ছড়ালো গোটা গ্রাম জুড়ে। একে একে সব জ্বলে ছাই হয়ে গেল। চারিদিকে ছড়িয়ে আছে লাশ, মাংস, নারী ভুঁড়ি এবং রক্ত। শিকার যে নিজেই এখন শিকারী। এতক্ষণ এই ভয়াবহ পরিস্থিতিতে চুপচাপ মাটিতে পড়েছিল ডিসিপি নীলেশ পাটিল। সে নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না। তার মনে হচ্ছে সে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নে আটকে পড়েছে, যেটা অনন্ত। গোটা গ্রামকে শ্মশান বানিয়ে এবার সে দুই রাক্ষসী ভেসে ভেসে আসছে ডিসিপি পাটিলের দিকে। তারুণ হেসে উঠল। এটার কি করা যায়? হ্যাঁ, এটার কি করা যায়? সে প্রশ্ন করলো রাসুনকে। রাসুন হাত বোলাতে লাগলো ডিসিপি পাটিলের মাথায়। এই সব দেখে নিয়েছে, কিন্তু এ আমাদের রাস্তার বাধা নয়। একে ছেড়ে দেব, কিন্তু আজ রাতের স্মৃতি মুছে দিয়ে। এই বলে রাসুন ডিসিপির ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল। এক গভীর চুম্বন দিল সে ডিসিপিকে। পাটিলের মাথা ঝিমঝিম করছে। তার চোখে ঢলে এলো ঘুম। ভয়ঙ্কর জোরে বাজ পড়ল আশেপাশে। দুই রাক্ষসী আস্তে আস্তে ভেসে ভেসে হারিয়ে গেল রাতের অন্ধকারে। কাল ধরিত্রীর মূর্তিও গায়েব। বৃষ্টি নেমেছে। সাঁচিওয়াদের আজ যবনিকা পতন। এরপর বহুদিন কেটে গেল। ডিসিপি নীলেশ পাটিলকে খুঁজে পাওয়া যায় হাইওয়ের ধারে। হাসপাতালে সে 2 সপ্তাহ ভর্তি ছিল। সেই রাতের সমস্ত স্মৃতি তার মুছে গেছে।
অনেক চেষ্টা করেও সে কিছু মনে করতে পারল না। শ্রেয়ার মৃতদেহ পাওয়া গিয়েছিল, কিন্তু সেটা শুধুমাত্র আধ খাওয়া দেহের কিছুটা অংশ। গোটা একটা গ্রাম কিভাবে ভস্মীভূত হয়ে যায় এক রাতে, এবং তার সাথে এমন নরসংহার কিভাবে সম্ভব, সেটা গোয়া পুলিশ শত চেষ্টা করেও খুঁজে বের করতে পারল না। এই ঘটনার বেশ কিছু মাস পরেই ডিসিপি পাটিল পুলিশ থেকে অবসর নিল। একটা বিদেশি বেসরকারি কোম্পানিতে উঁচু পোস্টে চাকরি নিয়ে সে আমেরিকার অস্টিনে আছে, কিন্তু আজও তাকে তাড়া করে বেড়ায় সেই রাত, সেই মুছে যাওয়া স্মৃতি। মাঝে মধ্যে 31 অক্টোবর হ্যালোউইনস ইভে তার বুকটা কেঁপে ওঠে অজানা আতঙ্কে। একটা জিনিস সে বিশ্বাস করে, এখন এ যুগে অপশক্তির বিনাশ আরও বড় অপশক্তির দ্বারাই সম্ভব। ভগবান আমাদের বহুকাল আগেই ত্যাগ করেছেন। আজকের গল্প তোমার কেমন লাগলো তা অবশ্যই জানিও কিন্তু কমেন্ট বক্সে। না জানালে কিন্তু কষ্ট পাবো। আজকের গল্প পাঠ এবং গল্পের সূত্রধার ছিলাম আমি মেঘ। অন্যান্য চরিত্রে ছিল মহুয়া, দেবস্মিতা, খুশি, তানিশা, দিব্যেন্দু, অতনু এবং দীপ্ত। যাই হোক, আজকের মতো বিদায়। তাহলে নিয়ে আসবো আবার পরবর্তী গল্প। ততক্ষণের জন্য ভালো থেকো, আর অবশ্যই গল্পে থেকো। বাই বাই।